ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনোভা। দেশের রপ্তানি আয়ের তথ্যে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ব্যবধান দেখা গেছে। সবশেষ বিদায়ী অর্থ বছরের এপ্রিল মাস পর্যন্ত 10 মাসে ইপিবি $13.8 বিলিয়ন বেশি রপ্তানি দেখিয়েছে। এনবিআরের হিসেবের সঙ্গেও রয়েছে গরমিল। বলা হচ্ছে কিছু ক্ষেত্রে দুইবার গণনার কারণে এমনটা হয়েছে। আর ব্যবসায়ীরা বলছেন নীতির সহায়তা হারাচ্ছেন তারা, ক্ষতি হচ্ছে দেশের ভাবমূর্তি। ঠিক কী কারণে এমন ভুল, এসব নিয়ে আজ আমাদের টালি খাতার আলোচনার বিষয় রপ্তানি তথ্যে গরমিলের দায় কার। আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন বিকেএমই এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা দেখতে পাচ্ছি হাতেম ভাই এখন পর্যন্ত আসেন নাই, তাই আমরা আপনাকে দিয়ে শুরু করব। স্যার, আপনি যদি একটু বলেন যে এই যে রপ্তানি আয়ের গরমিল আমরা দেখেছি এবং বেশ কিছুদিন ধরে সম্প্রতি এই সময় এই জিনিসটা নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে, পত্রপত্রিকা থেকে শুরু করে গণমাধ্যমে বেশ লেখালেখি হচ্ছে। রপ্তানি আয়ের গরমিলের জন্য ব্যবসায়ীরা একটি কথা বলে আসছেন এবং গতকালও তারা বলেছেন তাদের প্রণোদনা পেতে একটি অসুবিধা হচ্ছে। আপনি এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? আসলে কি তাদের প্রণোদনার উপরে এটি কোনো প্রভাব ফেলছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে এমন একটা বিষয়ে আমাকে সম্পৃক্ত করার জন্য। আমি যে জায়গাটা থেকে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ধরেন দায়বদ্ধতা একটা শব্দ বলছেন, দায়ী কে? আসলে আমরা সেই দায়বদ্ধতা আমাদের নেয়ার প্র্যাকটিসেই নেই। বিষয়টা হচ্ছে, আমি কেন বললাম, কারণ অনেক ঘটনাই ঘটে যে কারণে কার উপর কে দায়বদ্ধতা এবং সেই দায়ী হওয়ার জন্য তার কোনো পানিশমেন্ট অথবা কোনো কিছু হয় কিনা সেই এক্সাম্পল গুলা সেট করতে পারি নাই বলে এই ধরনের গাফিলতি, পরিসংখ্যানে যে ভুল, সেটা যে শুধু এই জায়গায় আমি বলবো না, অন্যান্য ক্ষেত্রেও এটা নজরদারি বাড়ানোর এবং ট্রান্সপারেন্সি আনার একটা ইঙ্গিত মনে করি। এই প্রসঙ্গে যদি বলতে হয় তাহলে বলতে পারেন এই ধরনের গ্যাপ নিয়ে আলোচনা, গ্যাপ মানে হচ্ছে পরিসংখ্যানগত যে উপাত্তের পার্থক্য, যেটা হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু এই রপ্তানির চিত্রটাকে ঠিক করার জন্য আইএমএফ এরও একটা সাজেশন ছিল। সেই সাজেশনের যেটা $4.7 বিলিয়ন যে লোন, তার প্রেক্ষাপটে কিন্তু তাদের যৌথ সভা সমন্বয় করে একটা দায়িত্ব নেওয়া হয়। সেই জায়গা থেকেই কিন্তু এখন ভুলগুলা বেরিয়ে আসছে। এখন প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে যখন আপনি বলছেন যে আপনি ইনসেন্টিভ দিচ্ছেন এক্সপোর্ট আর্নিংস এর উপর, যেটা সরকার কমানোর কথা ভাবছিলেন কিন্তু সেই ভাবনা থেকেও হয়তো দূরে সরে যাচ্ছেন। বিষয়টা হচ্ছে তাহলে আপনি আসলে কতটুকু রপ্তানির জন্য প্রণোদনা দিলেন, সেটা কি বাংলাদেশ ব্যাংকের উপাত্তের উপর ভিত্তি করে নাকি রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিসংখ্যানের উপর ভিত্তি করে? সেটা আসলে কোথায় গেল অথবা কিভাবে বন্টিত হলো, সেটাও তো আমাদের এখনো স্বচ্ছ এবং কোনো পরিষ্কার ধারণা নেই। এখন পরিসংখ্যানগত যে জায়গাটা, সেটা কিন্তু 2-1 বিলিয়নের বিষয় নয়। বিগত 20 মাসের যদি হিসাব করেন 23 বিলিয়ন, অর্থাৎ প্রতি মাসে যদি আমরা চিন্তা করি 1.15 বিলিয়ন, সেই সংখ্যাটা কিন্তু অনেক বেশি। এখন প্রশ্নটা হচ্ছে এই ডাবল কাউন্টিং ইপিবি কেন করবে? এমন একটা হিসাবায়ন দেশের একটা চিত্র, যেটার সাথে আমার সমষ্টিক অর্থনীতি জড়িত, যেটার সাথে আমার ফরেন এক্সপোর্ট আর্নিংস জড়িত, যেটার সাথে বাংলাদেশের ব্যালেন্স অফ পেমেন্ট জড়িত এবং যেটার সাথে আমার কারেন্সির অবমূল্যায়ন জড়িত, অর্থাৎ সমস্ত অর্থনীতির, সমষ্টিক অর্থনীতির সমস্ত সূচকগুলাই, চলকগুলোই যখন এর সাথে সম্পৃক্ত, তখন কিভাবে এই অসঙ্গতি দিয়ে দেশের পরিসংখ্যান চলছে? কারণ এর হিসাবায়নের ভুলের কারণে কিন্তু অন্যান্য হিসাবায়নেও সংশোধন দরকার হবে। অর্থাৎ আমরা যদি ভুল হিসাবের মধ্যেই হিসাব করে অন্যান্য সিদ্ধান্তগুলা নেই যে আমার ফরেন কারেন্সি এই পরিমাণ দরকার ব্যালেন্স রাখার জন্য, এই জায়গাগুলা সমস্ত কিছুর দিক থেকেই কিন্তু এখন সংশোধনের একটা বিষয় দাঁড়াবে। আরেকটা জায়গা, বড় জায়গা হচ্ছে, আমরা অর্থনীতির শিক্ষক হিসাবে যখন ছাত্রদেরকে পড়াই যে জিডিপির ক্যালকুলেশনে আমরা ভোগের হিসাব নেই, বিনিয়োগের হিসাব নেই, সরকারি ব্যয়ের হিসাব নেই, এক্সপোর্টের হিসাব নেই এবং ইম্পোর্টের হিসাব নেই। সেই ইম্পোর্টের হিসাবে, এক্সপোর্টের হিসাবে যখন গন্ডগোল থাকে,
তখন তো প্রকৃতভাবে বলা চলে সেই জিডিপির হিসাবের গন্ডগোল আছে কিনা এবং মাথাপিছু আয়ের যে হিসাব করা আছে সেই হিসাবায়নে কতটুকু সমস্যা রয়েছে, সবকিছুই কিন্তু এখন ভাবনার বিষয়। জি, আমরা দেখতে পাচ্ছি যে বিকেএমই এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম এরই মধ্যে কিন্তু আমাদের সাথে তিনি যুক্ত হয়েছেন। এই পর্যায়ে আমি একটু তার কাছে যেতে চাচ্ছি। আমরা দেখেছি গতকাল আপনারা একটি সভা ছিল আপনাদের এবং সেখানে অনেক বিষয় আমরা আলোচনা করতে দেখেছি। জনাব হাতেম, আপনি যদি একটু বলেন যে এখানে রপ্তানির তথ্যে বাংলাদেশ ব্যাংক এবং ইপিবির তথ্যের মধ্যে যে গরমিলটা রয়েছে, রপ্তানিকারকদের এখানে কি কি ধরনের অসুবিধা হতে পারে বলে মনে করছেন? দেখেন, আমরা কিন্তু আপনাদের যদি মনে স্মরণে থাকে, আমি 2022 সালের নভেম্বরে প্রথম যখন বাংলাদেশের ইতিহাসে কোনো এক মাসে সর্বোচ্চ রপ্তানি $5.09 বিলিয়ন দেখানো হলো, তখনই কিন্তু আমি ওই দিনই বলেছিলাম, যেটা পত্রিকায় ঠিক আমার বক্তব্যটা এইভাবেই এসেছিল তখন, যে আমরা এই রপ্তানি করি নাই, কারা করেছে জানি না, আমাদের সাথে হিসাবে মিলে না। এবং কন্টিনিউয়াসলি আমি এয়ারপোর্ট থেকে কিন্তু বলে আসছি যে ইপিবি যে রপ্তানির যে হিসাবটা দিচ্ছে এই হিসাবটা সঠিক নয়। এবং আলটিমেটলি ধন্যবাদ বাংলাদেশ ব্যাংককে, বাংলাদেশ ব্যাংক অবশেষে এই প্রকৃত রপ্তানির চিত্রটা তুলে ধরেছে। আর এই যে ভুল তথ্য দেওয়ার কারণে আমরা যে ক্ষতির সম্মুখীন হয়েছি, প্রথমত হলো আপনারা নিশ্চয়ই দেখেছেন বাংলাদেশ ব্যাংক কয়দিন পরই বলছে আমরা $9 বিলিয়ন, $12 বিলিয়ন আমাদের রপ্তানির প্রসিড আমরা দেশে আনি নাই। এটা যেমন একটা বলেছে। দ্বিতীয়ত আমার অনেকে বলার চেষ্টা করেছেন যে আমরা রপ্তানির যে ডলার, এই ডলার পাচার করছি বিদেশে। এই দুইটা যেমন দায় আমাদের ঘাড়ে আসছিল। আর তৃতীয়ত হলো যেটা হয়েছে, যেটার জন্য আমরা সবচেয়ে বেশি সাফারিংসে আছি এই মুহূর্তে, যে সরকার যখন দেখছে যে বা সংশ্লিষ্ট যারা পলিসি মেকার তারা যখন দেখেছে যে বাংলাদেশের রপ্তানি খাত ভালো আছে, কারণ রপ্তানির গ্রোথ আছে 10%, 12% গ্রোথ আছে, তখন কিন্তু পলিসিটা হয়েছে একরকম। জিডিপির যে গ্রোথ বা জিডিপির যে হিসাব, সেখানেও কিন্তু রপ্তানির এই ফিগারকে ধরেই কিন্তু করা হয়েছিল, যেটা আসলে আমাদের বিরুদ্ধে গিয়েছে। এবং বর্তমানে যে ইনসেন্টিভ, যে নগদ সহায়তা যে উঠিয়ে নেওয়া হলো, মানে এখন যেটাকে দেওয়া হচ্ছে, এটাকে অ্যাকচুয়ালি যে সামান্য পরিমাণ, এটাকে আমরা মানে উঠিয়ে নেওয়া বা বন্ধ করে দেওয়াটা বলা ছাড়া আর কিছু নেই। কারণ এইটা এই যে এত হ্যাসেল ফেস করে আমাদেরকে এই ইনসেন্টিভটা নেওয়ার কোনো যৌক্তিকতা আর নেই। তো এই সমস্ত এবং পলিসি, সবচেয়ে বড় কথা হচ্ছে সরকার পলিসি মেকিং এ সবচেয়ে বড় অসুবিধাটা হয়েছে এই ভুল তথ্যের কারণে। আর যেই জিনিসটা আপনি এখন দেখেন, এই যে এখন যে ইনসেন্টিভের যেটা প্রত্যাহার করে নেওয়া হলো বা কমিয়ে দেওয়া হলো, এটা হলো সর্বশেষ স্টেপ। এরপরে হলো ধীরু। তো এখন বাংলাদেশ, আমরা কিন্তু সবাই জানি যে আফটার গ্রাজুয়েশন, এলডিসি গ্রাজুয়েশন ইনসেন্টিভ থাকবে না, এটা আমরা জানি, রাখা যাবে না। কিন্তু WTO রুলস অনুযায়ী, যেটা ইতিমধ্যেই আপনারা শুনেছেন, আমরা বলেছি বা অর্থনীতিবিদরা বলেছেন, যে WTO রুলস অনুযায়ী 2029 সাল পর্যন্ত, অর্থাৎ 26-এর পরে আরো 3 বছর কিন্তু আমরা এই নগদ সহায়তা পেতে পারি। তাহলে অর্থ মন্ত্রণালয় বা বাংলাদেশ ব্যাংক কেন এত উঠে পড়ে লাগলেন যে এখনই এটাকে বন্ধ করে দিতে হবে? এটা আমাদের কাছে মানে রহস্যজনক, এবং এটা কোনোভাবে আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না। এবং এতে কি হচ্ছে, দেশের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি এবং যেটা আমাদের গর্বের জায়গা। সাদাত হোসেন সিদ্দিকী, আমরা আবারও আসবো আপনাদের কাছে, আমাদের আরো আলোচনা বাকি রয়েছে, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট একটি বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায়। আজকে টালি খাতার বিষয় রপ্তানি তথ্যের গরমিলের দায় কার। আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন বিকেএমই এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। আপনাদের দুজনকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। এরপর যে আমি একটু শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনার কাছে একটু যেতে চাচ্ছি। আপনি শুনছিলেন যে ব্যবসায়ীদের আসলে মন্তব্যটা কি, এ বিষয়ে একটু আপনার কাছে জানতে চাই। রপ্তানি তথ্য এই যে বিভ্রাট হচ্ছে, এই দায়টি আসলে কার? দেখেন, দায় তো স্পষ্ট যে আসলে রপ্তানি উন্নয়ন ব্যুরো যেভাবে হিসাবায়ন রাখছেন সেটা ভুল, এবং সেই ভুলের মাত্রাও যদি দেখেন, সেটা আসলে একটা ব্যাড সিগন্যাল দেয় একটা ইকোনমির প্রতি। যেমন একটা হিসাবেই স্পষ্টভাবে যে
ইপিবির ডাটা মতে যে 47 বিলিয়নের মতো হিসাব হয়েছে, যেটা গত বছরের সাথে যদি তুলনা করেন তারা বলতেছে যে 4% হায়ার। তার মানে হচ্ছে কি এক্সপোর্ট এর প্রবৃদ্ধি আছে, তার মানে এক্সপোর্ট ভালো হচ্ছে বাংলাদেশের। আবার একই সাথে বাংলাদেশ ব্যাংকের চিত্র যদি দেখেন তাহলে তারা বলছে 47 না, এটা 33.67 বিলিয়ন ডলার। কিন্তু সেটা যদি আবার গত বছরের একই 10 মাসের সাথে তুলনা করেন তাহলে কিন্তু প্রায় 7% কম। তার মানে হচ্ছে রপ্তানি খাত আমাদের যে এখন খারাপ হচ্ছে সেটার কিন্তু ইঙ্গিত। অর্থাৎ আমাদের যে ইউএস এর মার্কেট সহ এবং ইউরোপের মার্কেটেও যে প্রবৃদ্ধি ছিল সেটা যে গত বছরের তুলনায় ধরে রাখতে পারছি না তার ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ ব্যাংকের। সেটা হচ্ছে প্রকৃত চিত্র, যেটা ব্যবসায়ীরাও বলছেন। কিন্তু সেই জায়গায় এখন দায়টা আমি ইপিবির ডাটা আমাদেরকে আসলে প্রকৃতপক্ষে বাংলাদেশের সমষ্টিক অর্থনীতির যত ধরনের হিসাব আছে এখন সেই হিসাবগুলোর দিকে কিন্তু তীর ছুড়ে দিচ্ছে যে আমার মাথা পিছু আয় কি এখন ঠিক আছে। আমরা যদি ডলার টার্মসে হিসাব করি সেই ডলার আছে কিনা, তাহলে সেই জায়গা থেকে যদি বলি তাহলে আমরা আমাদের একটা প্রবলেম যে আমরা বলতে পারি যে সমস্ত। আবার যদি গ্রোথের কথা বলি তাহলে তো যে এক্সপোর্ট আর্নিংস কিন্তু প্রবৃদ্ধির সহায়ক, তাহলে সেই প্রবৃদ্ধিটা কি সত্যিকারের অর্জন হয়েছে কিনা, তাহলে সেই কারেক্টিভ মেজরস গুলা কি হবে সেটা কিন্তু ভাবনার বিষয়। আবার আমরা যে স্বপ্ন দেখছি যে 2029 সালের কথা বললেন, আসলে 26 এবং 29 3 বছর হচ্ছে ট্রানজিশন পিরিয়ড। সেই জায়গাটার চিন্তা করেই কিন্তু ইনসেন্টিভের স্ট্রাকচার এবং এক্সপোর্ট আর্নিংসটাকে ধরে রাখার জন্য সেই ব্যবস্থাগুলো আসলে কিভাবে নিতে হবে প্রকৃত চিত্রের উপর ভিত্তি করেই নিতে হবে। যদি আমরা ইনফ্লেটেড ডাটার উপর ভিত্তি করে নেই, যেটা হাতেম ভাই স্পষ্ট করে বললেন, সমস্ত পলিসিগুলাই তো আপনাকে বাজে সিগন্যাল দিবে এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু সঠিক কোনো ফলাফল প্রত্যাশা করতে পারি না। সেক্ষেত্রে আমরা যদি একটু জনাব হাতেম আপনার কাছে একটু যাই, বিজেএমইএ বা বিকেএমইএ আপনারা কি কোনো রপ্তানি আয়ের হিসাব রাখেন না? তাহলে আপনাদের হিসাবটা কি আছে এবার? আমাদের যে হয় আমরা তো ইউডি ইস্যু করি, সেই ইউডির হিসাব অনুযায়ী আমাদের কাছে একটা রপ্তানির তথ্য কিন্তু থাকে। কিন্তু দেখা যায় যেটা একটু সেখানে কিছু ডিফারেন্স থাকে। কারণ হলো যে মনে করেন আমি 10 লাখ ডলারের একটা ইউডি নিলাম, কিন্তু ফাইনালি আমার এক্সপোর্টটা 10 লাখ ডলার গেল না, হয়তো 9,80,000 ডলার গেল, অথবা কখনো 5% প্লাস মাইনাসে গিয়ে হয়তো 11 লাখ ডলার গেল। সেই কারণে একুরেট হিসাবটা আমাদের কাছে থাকে না। দ্বিতীয়ত হলো যে বিকেএমই বিজিএমইর বাইরেও কিন্তু বেশ কিছু প্রতিষ্ঠান আছে যারা রপ্তানি করে থাকে। যেমন ফিলিপিনে রপ্তানি হয়, মালয়েশিয়াতে রপ্তানি হয়, দুবাইতে হয়, সৌদি আরবে হয়। এরা আসলে বিকেএমই বিজিএমইর কারো মেম্বার না, তো ওইগুলোও কিন্তু রপ্তানি যায়। তো যার ফলে আমাদের কাছে খুব একুরেটলি হিসাবটা থাকে না। একুরেট হিসাবটা কিন্তু থাকে এনবিআর এর কাছে, কারণ যে কোনো কাস্টমস পয়েন্ট দিয়েই রপ্তানি যাক না কেন সেটা ওই এনবিআর এসআই কোডা ওয়ার্ল্ডে কিন্তু সেটা সংযুক্ত হয়, একটা দিক। আরেকটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে মানে প্রতিটা এক্সপোর্টের বিপরীতে একটা ইএক্সপি ফর্ম সই করতে হয়। সেখানে কিন্তু আমার রপ্তানি মূল্য, কোয়ান্টিটি বা এইচএস কোড সবকিছু কিন্তু সেখানে লেখা থাকে। তো শিপিং বিল এবং ইএক্সপি ফর্ম, একটা হচ্ছে এনবিআর এর শিপিং বিল আর ইএক্সপি ফর্মটা বাংলাদেশ ব্যাংকে। তো দুই জায়গাতেই কিন্তু একুরেট ফিগারটা কিন্তু থাকে। তো সেই কারণে ইপিবি যে তথ্যটা দিয়েছে সেটা কিন্তু মূলত এনবিআর এর এসআই কোডা ওয়ার্ল্ডের উপর ভিত্তি করেই কিন্তু দিয়ে থাকে ইপিবি। তো যার ফলে এই দায়টা কিন্তু ইপিবির পাশাপাশি এটা কিন্তু এনবিআর এর উপরও এই দায় বর্তায়। কারণ আমরা কিন্তু একদম স্পষ্টত বলে আসছিলাম যে আপনারা দেখেন জনাব হাতেম, এক্ষেত্রে আপনি একটি বিষয় বলছিলেন যে যদি এই রপ্তানি তথ্যের ভুল হয়ে থাকে সার্বিক অর্থনীতির উপরে সেটি একটি প্রভাব ফেলবে। সেক্ষেত্রে সাদাত হোসেন সিদ্দিক আপনার কাছে আবার একটু যেতে চাই, অর্থনীতির উপরে কি ধরনের, সামষ্টিক অর্থনীতির উপরে কি ধরনের প্রভাব ফেলতে পারে এই ভুল তথ্য? জি দেখেন, প্রথমত যে আমি ওই কথাটা একটু বলে নিই যে ডাটা কালেকশনটা বাংলাদেশ ব্যাংক কিন্তু শিডিউল ব্যাংক থেকে তথ্য সংগ্রহ করে, যেটার একিউরেসির মাত্রা বেশি। আবার যদি ইপিবির কথা বলেন, যেটা হাতেম ভাইও বলেন কাস্টমস,
সো এই অথরিটিগুলো, এখন প্রশ্ন হচ্ছে যে ভুলটা হয়েছে সেই মেসেজগুলা সমষ্টিক অর্থনীতির সাথে যদি চিন্তা করেন, প্রথমে আমরা জিডিপির কথা বলেছি আমি, যে আমরা যদি মোট দেশজ উৎপাদনের কথা বলি, এক্সপোর্টটাকে আমরা প্লাস হিসাবে চিহ্নিত করি, অর্থাৎ আপনি যে কথাটা এর উপর ভিত্তি করে বলছেন সেই জিডিপি আসলে বাংলাদেশে নেই, আর সেটাকেই যখন আপনি মাথা পিছু আয় হিসাবে দেখাচ্ছেন, অর্থাৎ বাংলাদেশের জন প্রতি মাথা পিছু আয় কত, সেই তথ্যটাও কিন্তু ঠিক নেই। আবার একই সাথে বাংলাদেশে যদি ফরেন কারেন্সি কতটুকু আসছে এক্সপোর্ট থেকে যে ফিগার দিচ্ছেন, সেটাই বোঝা যাচ্ছে বাংলাদেশে বিশাল ইন্ডিকেশন, যেটা আমি বললাম, যেখানে আপনার নেগেটিভ হচ্ছে, আর সেই জায়গায় গত বছরের তুলনায় এই জায়গায় আপনি 7% পজিটিভ বলছেন, অতএব সেই বিশাল পরিমাণ আপনি চিন্তা করছেন যে আমার এক্সপোর্ট আর্নিংস বিদেশি ডলার আসছে, কিন্তু প্রকৃতপক্ষে আপনার নেগেটিভ হচ্ছে। সেক্ষেত্রে তথ্য প্রাপ্তির যে সহজ পদ্ধতি কিংবা একটি সঠিক তথ্য প্রদানের যে নিশ্চয়তা এবং দুই সংস্থার যে সমন্বয়, এর জন্য আপনার সুপারিশটা কি থাকবে? যে আমার কথা হচ্ছে যে কোনো কিছুর স্ট্যাটিস্টিক্স যখন ন্যাশনাল লেভেলকে রিপ্রেজেন্ট করে, অবশ্যই সমস্ত এজেন্সিগুলা আলাদা আলাদা ডাটা প্রকাশ করার কোনো কিছু নেই, এক সিস্টেম সিনক্রোনাইজ করবে ডাটা। আপনার শিডিউল ব্যাংক জানে যে কত এলসি হয়েছে, তার বিনিময়ে কত পেমেন্ট হয়েছে এবং কত আসছে, অতএব সেই জায়গাগুলোকে সিনক্রোনাইজেশন করা থ্রু অটোমেশন। জি জি, এবং হাতিম ভাই, আপনার কাছে আরেকটু ছোট করে আরেকটু যদি বলি, যে আপনারা বলছিলেন গতকাল যে ক্ষতি হতে পারে অনেক শিল্পের, এক্সাক্ট কত প্রতিষ্ঠান বন্ধ হতে পারে বলে আপনি মনে করছেন? খুব অল্প করে একটু বলুন। আপনি যদি দেখেন গত 1 বছরে আমাদের 100-র উপরে ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, এবং আগামী 1 বছরও এরকম 1 থেকে 150 ফ্যাক্টরি বন্ধ হবে। এটা যেমন একটা দিক, আরেকটা সবচেয়ে বড় ক্ষতি যেটা হবে, আমরা খুব শঙ্কিত এটা নিয়ে, আসলে আমরা খুব দিব্যি আমরা যেটা দেখতে পাচ্ছি, যে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার যে ইনভেস্টমেন্ট আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিতে হয়েছে, স্পিনিং মিলগুলিতে হয়েছে, এরা কিন্তু মুখ থুবড়ে পড়বে। ফলে এই হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট কিন্তু ব্যাংকগুলি কিন্তু আর ফেরত পাওয়ার কোনো রাস্তা থাকবে না। এইটা অর্থনীতির জন্য একটা বড় ধরনের আঘাত হিসেবে আসছে বলে আমরা একদম দিব্যি দেখতে পাচ্ছি। এবং এর ফলে কি হচ্ছে, যে আজকে ইনসেন্টিভ, যেমন আমি কিছুক্ষণ আগে আমার একটা অর্ডার নিয়ে আমি হিসাব করছিলাম, আমি ইন্ডিয়া 2-3 জন সাপ্লায়ারের সাথে আমি কথা বললাম, যে আমার সুতাটা আমি ক্যালকুলেশন করে দেখলাম যে বর্তমানে নতুন বাজার আমার এই রপ্তানিটা যাবে, নতুন বাজারের 2% প্লাস আরো 1.3%, ওইটি সব ক্যালকুলেশন করার পরে যে আমি হিসাব করে দেখলাম আমি $38,000 মতো ইনসেন্টিভ পাবো। আর যদি আমি যে সুতা ইন্ডিয়া থেকে আনতেছি যেই দামে, সেই দামের ডিফারেন্সে গিয়া নগদ আমি পেয়ে যাব প্রায় $45,000 থেকে $46,000 এই কনসাইনমেন্টটার মধ্যে। তাহলে প্রায় $10.5 লাখ আমার একটা অর্ডার, সেই $10.5 লাখ মধ্যে আমি যদি $45,000 থেকে $46,000 যদি আমি সেভ করতে পারি ইন্ডিয়া থেকে সুতা এনে, আর লোকালি নিয়ে যদি ইনসেন্টিভ নিয়ে যদি $38,000, তাও আবার বহু কাঠখড় পরে 1-1.5 বছর পরে গিয়া বহু রকমের ঝামেলা ফেস করে আমাদের নিতে হবে। জি জনাব হাতিম, এবং জনাব হাতিম, আমাদের এখনই শেষ করতে হচ্ছে, এবং সাদাত হোসেন সিদ্দিকী, আপনাদের দুইজনকেই ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। ধন্যবাদ। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।